নমস্কার। খবর পড়ছি বরুণ দত্ত। আজ ৮ই ফেব্রুয়ারি ১৯৯৫। এই কিছুক্ষণ আগে মাস্টারদা সূর্য সেনের স্নেহধন্যা, রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্নিকন্যা ও প্রীতিলতা ওয়াদ্দেদারের বন্ধু বিপ্লবী কল্পনা দত্ত আমাদের শোক সাগরে নিমজ্জিত করে ইহলোক পরিত্যাগ করলেন। বিপ্লবী কল্পনা দত্তকে আজ কলকাতায় শ্রদ্ধা জানাতে আসছেন বাংলার শীর্ষ নেতৃত্বরা। বন্ধুগণ, প্রায় ২৫০ বছর আমাদের ভারতবর্ষ যে পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ ছিল, সেই শৃঙ্খল ছিন্ন করে দেশ ও মাতৃকার উদ্ধার কার্যে যারা ব্রতী হয়েছিলেন, তাদের মধ্যে নারীরাও ছিলেন অগ্রগণ্য। আজ আমরা সমবেত হয়েছি ভারতের অন্যতম বীরাঙ্গনা স্বাধীনতা সংগ্রামী কল্পনা দত্তকে শ্রদ্ধা নিবেদন করবার জন্য। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তার বীরত্ব ও সাহসিকতায় মুগ্ধ হয়ে নাম দিয়েছিলেন অগ্নিকন্যা। তার জীবন আত্মত্যাগ ও দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ভারতের স্বাধীনতা যুদ্ধে তার অবদান অনস্বীকার্য। চট্টগ্রামের বিপ্লবী নেতা মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে পিস্তল ধরেছেন বারংবার। তার বীরত্বে মুগ্ধ দেশবাসী ঝাঁপিয়ে পড়েছিল স্বদেশী আন্দোলনে। আজ যদিও শ্রীমতী কল্পনা দত্ত আমাদের মধ্যে নেই, কিন্তু তার আদর্শে আমরা উদ্বুদ্ধ হই প্রতিনিয়ত। তিনি শিখিয়েছেন সততার সাথে দেশের সেবা করাই হলো আসল দেশপ্রেম। অনেক জীবনের বিনিময়ে আজ আমরা স্বাধীনতা পেয়েছি। অগ্নিকন্যা কল্পনা দত্তকে জানাই আমাদের আন্তরিক শ্রদ্ধা। যুগে যুগে তাই সৃষ্টির যাওয়া সব তীর্থে রাখা বাঁকা। নমস্কার, গল্পের দর্পণে আপনাদের সবাইকে স্বাগত। আজাদ ভারতবর্ষের আজাদ দিবসে অর্থাৎ স্বাধীনতা দিবসে আপনাদের সবাইকে জানাই গল্পের দর্পণের সমগ্র টিমের পক্ষ থেকে আমি সুপ্রিয় সুদীপ ব্যানার্জি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। গল্পের দর্পণ, এই দর্পণে প্রতিফলিত হবে নানা ধরনের হাসি, কান্না, প্রেম, ভয়, রোমাঞ্চ ও মায়াজালে ঘেরা অনেক গল্পগাথা। ১৯১৩ সালের ২৭শে জুলাই কল্পনা দত্ত চট্টগ্রামের শ্রীপুরে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা বিনোদ বিহারী দত্তগুপ্ত, তিনি ব্রিটিশ সরকারের চাকরি করতেন। ১৯২৯ সালে ম্যাট্রিকুলেশন পাশ করে কল্পনা কলকাতায় পাড়ি দেন। ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকির আত্মত্যাগ তাকে ছাত্রী সংঘে যোগ দিতে উদ্বুদ্ধ করেছিল। তাহলে চলুন আজ ফিরে যাই সেই সময় যখন থেকে সে প্রস্তুতি নিচ্ছিল ইংরেজ শক্তির ওপর আঘাত হানতে। এখনো আসছে না কেন? বারবার বললাম তাড়াতাড়ি আয়। এই তো কদি, সব ঠিক মতো এনেছিস তো? হ্যাঁ প্রফুল্লদা, আমি সব নিয়ে এসেছি। কতদিন ধরেই মুজাফরপুরে পড়ে আছি বলো তো, আর ভালো লাগছে না। কাজ শেষ করে এবার কলকাতা যাব। হ্যাঁ, ঠিক বলেছিস। কিংসপোর্টের আজ আর পরিত্রাণ নেই। কম অত্যাচার করেছে আমাদের বিপ্লবীদের ওপর। লুকিয়ে পড়, লুকিয়ে পড়, লুকিয়ে পড়। ঘোড়ার গাড়ির আওয়াজ আসছে, শুনতে পাচ্ছিস? পাচ্ছি প্রফুল্লদা। ওই ওই গাছের আড়ালটায় লুকোই। হ্যাঁ, ওরা সামনাসামনি এলেই বোমা ছুড়ব। তুমি রিভলভার নিয়ে রেডি হও। হ্যাঁ হ্যাঁ, এই যে এসে গেছে, এসে গেছে। পার খুদি, পার পার। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। পালা পালা খুদি পালা, দৌড়ে পালিয়ে যা, পালিয়ে যা ওদিকে।
থেমে যাও, আর ছুটে লাভ নেই। না থামলে এবার গুলি চালাবো। মরতে আমি ভয় পাই না, আমাকে মরার ভয় দেখাচ্ছ? হ্যাঁ, মরতেই তো এসেছি, দেশের জন্য মরলে শহীদ হব। আর এমনি এমনি তোমাদের মতো মরলে তো আর শহীদ হব না। ক্ষুদিরামকে দুজন পুলিশ এসে গ্রেপ্তার করে ধরে নিয়ে যায়। অন্যদিকে প্রফুল্ল চাকি কিছুদিন গা ঢাকা দেওয়ার পর মোকামা স্টেশনে এসে উপস্থিত হয়। মনে হচ্ছে আমার জীবনের শেষ এসে উপস্থিত হয়েছে। চারিদিকে এত প্রহর আর চোখ থেকে এড়িয়ে হয়তো আজ বেরোতে পারবো না। মা, মা, তোর জন্য আর কিছু করতে পারলাম না, এই দুঃখটা রয়ে গেল মা। ওই ওই ওরা আসছে, পালাতে হবে। যতটা যদি মুখটা ঠেকে নি, তাহলে হয়তো বাঁচলেও বাঁচতে পারি। ব্যাগের ভেতর থেকে একটি চাদর বার করে সে নিজেকে ঢেকে নেয়। হঠাৎই পুলিশ তাকে দেখতে পেয়ে তাকে ঘিরে ফেলে। সারেন্ডার করো। তোদের হাতে কখনো না। বন্দে মাতরম, বন্দে মাতরম। ইন্সপেক্টর মাথার টুপি খুলে ও পকেট থেকে রুমাল বার করে বন্দুকটা কাস্টাডিতে নেয়। বাকি কনস্টেবলরা মৃত প্রফুল্লর পা ধরে টানতে টানতে তাকে নিয়ে চলে যায়। অন্যদিকে ক্ষুদিরামকে নিয়ে আসা হচ্ছে ফাঁসির মঞ্চে। ক্ষুদিরাম হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠে যাচ্ছে। ফাঁসির দড়িটিকে চুমু খেয়ে এসে বলল, অন্যের বিনিময়ে কেনা এই শরীর আজ মায়ের ঋণ চোকানোর সময় এসেছে। আজ মা, তুই আমাকে তোর কোলে আশ্রয় দে মা, তোর কোলে আশ্রয় দে। ফাঁসির দড়ি নিজের গলায় পড়ে নেয় ও ঘাতককে বলে, নাও হে ঘাতক, তোমার কাজ তুমি করো। একবার বিদায় দে মা, ঘুরে ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম বসু ছিলেন ভারত মাতার কনিষ্ঠ সন্তান, যিনি মাত্র 18 বছর বয়সে এত বড় একটা পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তার এই অভিযান সফল হয়নি। 1908 সালের 11ই আগস্ট মুজফ্ফরপুর জেলে ক্ষুদিরাম বসু ফাঁসির দড়ি গলায় নেন। ভারত মাতার 2 নির্ভীক বীর সন্তান পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য এইভাবে আত্মদান করেন। ও, তোমরা এখানে বসে আছো এখনো? পূর্ণেন্দুদা আসেননি? ওমা, প্রীতি যে? না না, এখনো তো আসেননি। তাই তো আমরা সবাই এখানে বসে একটু গল্প করছি। পূর্ণেন্দুদা কোথায়? উনি তো আমাদের কল্যাণী দাসের ছাত্রী সঙ্গে নিয়ে যাবেন বললেন। ও, তাহলে এসে পড়বেন। জানো প্রীতি, ওই ছাত্রী সংঘের কাছেই আমি ব্যায়াম সমিতিতে যাই। লাঠি খেলা, জুজুৎসু, ছোড়া খেলা এসব শিখে ওখানে। বাহ, নিজেকে প্রস্তুত করছো শুনে ভালো লাগলো। তোমার উদ্যম, তোমার কর্মক্ষমতা দেখেই তো আমরা উৎসাহ পাই প্রীতি। জানিস সবাই, প্রীতিরও কিন্তু অস্ত্র ধরার ক্ষমতা কোনো অংশে কম নয়। তোমার মধ্যেও তো সেই উদগ্র স্বাধীনতা স্পৃহা আছে কল্পনা। না হলে আজন্ম সুখে লালিত হয়েও তুমি এই পথে পা বাড়াবে কেন? আমার কি মনে হয় জানো প্রীতি, ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েদেরও বিপ্লবে যোগদান করা উচিত। স্বাধীনতা তো ছেলে মেয়ে নির্বিশেষে সকলেরই কাম্য, তাই না? আচ্ছা, আমরাও তো দেশের জন্য এই মহৎ কাজে যোগদান দিতে পারি। হ্যাঁ, অবশ্যই পারো। পরাধীনতার শিকল ছিন্ন করার দায়িত্ব সকলেরই, শুধু প্রয়োজন একজন পথপ্রদর্শকের। এই পথপ্রদর্শক কোথায় পাওয়া যাবে পূর্ণেন্দুদা?
সন্ধান করতে হবে। কিভাবে সন্ধান পাবো? তুমি যার কথা বলছো তাকে তো এই কলকাতায় পাওয়া যাবে না, কারণ তিনি আছেন গোপনে। পূর্ণেন্দুদা, কে তিনি? কার কথা বলছেন বলুন তো? তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক মাস্টারদা সূর্য সেন। হে কি, আমি কি দেখছি? আমার চোখের সামনে দূর থেকে ছুটে আসছে ছোট ছোট ছাত্র বিপ্লবী দল। নরেশ, শশাঙ্ক, অর্ধেন্দু, জীবন, অপূর্ব, ননী, বিধু, ত্রিপুরা, বিনোদ, হিমাংশু, বিলাস। বন্দে মাতরম ধ্বনি তুলে ওরা এগিয়ে চলেছে অস্ত্রাগারের দিকে। ওই তো ছিনিয়ে নিচ্ছে বন্দুক, টোটা, হাতিয়ে নিচ্ছে গ্রেনেড। দুর্দার গতিতে পিঠে অস্ত্রের বোঝা নিয়ে দৌড়ে যাচ্ছে ওরা। যেন মনে হচ্ছে এক ঝড় এসে নাড়িয়ে দিল ব্রিটিশ সরকারের ভিত। জয় হোক তোদের। কল্পনা আজ তোদের প্রণাম করে। কল্পনা, কি ভাবছো বলো তো? না, কিছু না পূর্ণেন্দুদা। ভাবছিলাম মাস্টারদার এক ডাকে কত মানুষ আজ প্রাণ দিতে প্রস্তুত। প্রকৃত জীবনবোধ, প্রকৃত স্বাধীনতা কি যিনি বোঝাতে পেরেছেন, তিনি জীবনে জয়লাভ করতে সমর্থ হয়েছেন। আপেক্ষিক অর্থে জয়লাভ বলতে আমরা সাধারণত বুঝি হাতে গোনা অর্থ, কিন্তু প্রকৃতভাবে জয়লাভ বলতে নিজের অস্তিত্বকে প্রতিষ্ঠা করা। আজ আমি উদ্বুদ্ধ, আনন্দিত। কবে যাব পূর্ণেন্দুদা আমরা তার সঙ্গে দেখা করতে? তোমরা জানো না যে তোমাদের তিনি তার দলের সদস্য করবেন বলে মনস্থ করেছেন? তবে এ কথা আমার মুখ থেকে নয়, তার কাছ থেকেই শুনবে। বেশ, তোমাদের উৎসাহ দেখে মনে হচ্ছে তিনি তোমাদের দেখা দেবেন। কবে? আমার সঙ্গে কারা কারা যেতে পারবে? যারা যাবে তারাই দেখা পাবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব প্রস্তুত হয়ে বেরিয়ে পড়তে হবে। বন্দে মাতরম। পূর্ণেন্দু দস্তিদারের সঙ্গে প্রীতিলতা, কল্পনা ও আরও কিছু মেয়েরা চট্টগ্রামের এক প্রত্যন্ত গ্রামে গেলেন মাস্টারদার সঙ্গে দেখা করতে। এসো এদিকে। মাস্টারদা, আপনাকে যে দুজনের কথা বলেছিলাম তারাই যে কল্পনা দত্ত ও প্রীতিলতা ওয়াদ্দেদার। ও আচ্ছা, দেশের কাজে মেয়েরাও এগিয়ে আসছে, এর থেকে বড় কথা আর কি হতে পারে। পর্দার আড়ালে থেকে তোমরা যেভাবে শালীনতা রক্ষা করেছ, আগামী দিনে তোমাদের দ্বারাই সম্ভব দেশের শালীনতা ও সম্ভ্রমকে রক্ষা করা। এ কাজ তোমাদের দ্বারাই সম্ভব, তবেই তো তোমাদের দেখে অন্য মেয়েরাও উদ্বুদ্ধ হবে। মাস্টারদা, থাক 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 থাক। আপনি তো আমাদের কাণ্ডারি, তাই তো আপনাকে সাধারণ মানুষ ভগবান বলে মনে করে। পুলিশের নাকের ডগা দিয়ে বুড়ো মালি সেজে যেভাবে পালিয়ে এসেছেন, সে গল্প সকলের মুখে মুখে ঘোরে। শুধু কি তাই, শুনেছিস দাদা সন্ন্যাসী সেজে আমাদের ধলঘাট গ্রামে গিয়ে কয়েকজনের সঙ্গে কথাও বলেছেন। আবার পুলিশ অফিসারের সঙ্গে কথা বলতে বলতে গ্রামের পর গ্রাম পেরিয়ে গেছেন, কেউ বুঝতেও পারেননি। সকলে বলে পলাশির যুদ্ধের পর মাস্টারদার মতো এত বড় ঘটনা আর কেউ ঘটাতে পারেনি। ওসব মানুষজন ভালোবেসে বলে। তা তোমরা দলে যোগ দিতে চাইছো, কিন্তু সব রকম কাজ করতে পারবে তো? এ পথে কিন্তু অমানসিক কষ্ট সহ্য করতে হয়, পারবে তো? হ্যাঁ, পারবো মাস্টারদা। আপনার আদর্শে উদ্বুদ্ধ হতে চাই। আপনি শুধু গড়ে নিন আমাদের। স্বদেশী করতে ভয় পাবে না তো? ভয় পেলে এ পথে আসার কথা চিন্তাই করতাম না। দেশের জন্য
প্রাণ দিতে পারবে? পারবো মাস্টারদা, স্বাধীনতা পাওয়ার জন্য সব রকম কাজ করতে পারবো। কিন্তু মাস্টারদা, এই পথে ঝুঁকি অনেক। মাইয়ারা কি তা পারবে? বিপ্লব করতে গেলে কঠিন প্রাণ প্রয়োজন। মাইয়াদের মনে মায়া মমতা বেশি, আর সেই ক্ষেত্রে বিপদ দায়িত্ব আনতে পারে। আর তাছাড়া দলে মাইয়া লোক থাকলে পুরুষ মানুষের নৈতিক পতন হইতে পারে। মনঃসংযোগে বিঘ্ন হইব না তো? ছেলেদের মানসিক দৃঢ়তা নষ্ট হইব না তো? কেন তা হবে? মেয়েরা তো দুর্গার অংশ। মা দুর্গা অসুর নিধন করেছেন। আমাদের মেয়েরাও অনায়াসে তা পারবে। তাছাড়া দেশমাতৃকা যখন আমাদের মা, তখন মায়ের সকল সন্তানেরই তো তাকে শিকল মুক্ত করার অধিকার আছে। এছাড়া দলে অল্প বয়সী মেয়েরা এলে অনেক সুবিধা। গোপন কাগজপত্র, অস্ত্রশস্ত্র তারা অনায়াসে আদান প্রদান করতে পারবে। মেয়ে, কেবলমাত্র মেয়ে বলেই তারা পুলিশের সন্দেহ তালিকায় থাকবে না। মাস্টারদা, প্রীতিলতাকে আপনি চেনেন তো? ওই সঙ্গে কইতেছিলেন যে প্রীতির সঙ্গে আমার পরিচয় আজ হলো, কিন্তু ওর কাজের পরিচয় আমি আগেই পেয়েছি। কলকাতা সেন্ট্রাল জেলে অস্ত্রাগার লুণ্ঠনের জন্য ফাঁসির আসামি আমার সহকর্মী রামকৃষ্ণ বিশ্বাসের সঙ্গে প্রীতি নিজের পরিচয় গোপন করে অমিতা দাস নাম নিয়ে দিনের পর দিন গিয়ে দেখা করে এসেছে। প্রায় 40 বার দেখা করেছে, কিন্তু পুলিশের এতটুকু সন্দেহ হয়নি। প্রীতিলতা ধীর, স্থির, শান্ত, চিন্তাশীল, সাহসী আর স্ফূর্তিতে ভরপুর। দলে এমন মেয়ে তো আমাদের সম্পদ। আর কল্পনা দত্তও তো আপনাকে বাড়ির পরিচিত। ওনার কাকা আপনার বন্ধু তো? কল্পনা, তুমি তো এখানকার মেয়ে। চট্টগ্রামের বোয়ালখালীর শ্রীপুরের ভূমিকন্যা, খাস্তগির স্কুলের ছাত্রী। ম্যাট্রিকুলেশনে 4th হয়েছিলে, তাই তো? পড়াশোনায় তো বেশ মেধাবী ছিলে, সে খবরও আমি রাখি। তোমার কাকা টুনুদার কাছে আমি শুনেছি স্বদেশী দলে যোগ দেওয়ার স্বপ্ন তোমার ছোট থেকে। তুমি লাঠি খেলা, ছোড়া খেলা আর জুজুৎসুতে পটু। নৌকা বাইতে পারো অনায়াসে। তোমার ঠাকুরদা রায়বাহাদুর ডক্টর দুর্গাদাস দত্ত, সেই জন্য পুলিশ তোমাদের বাড়িটাকে অন্য চোখে দেখে। তোমরা তাদের সন্দেহের ঊর্ধ্বে। শোনো কল্পনা, আমি স্থির করেছি তোমাদের বাড়িতে কিছু প্রয়োজনীয় কাগজপত্র ও অস্ত্র রাখব, কারণ ওই বাড়িতে পুলিশ তল্লাশি করবে না। তুমি এসব লুকিয়ে রাখতে পারবে? পারবো মাস্টারদা, পারবো। যে কাজে দেশের স্বাধীনতা আসবে, মানুষ আবার মাথা তুলে বাঁচবে, সে সমস্ত কাজই আমরা পারবো। সাবাস ফুটু, যেসব কাগজপত্র লুকিয়ে রাখতে হবে তা কল্পনাকে দিয়ে দাও। আজ থেকে তোমরা ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি মানে চট্টগ্রাম শাখার সক্রিয় কর্মী। আশীর্বাদ করুন দাদা, যেন মায়ের লাজ রাখতে পারি। এই যে, এবার এদিকে এসো। এই কাগজপত্র আর কিছু বই তোমাকে লুকিয়ে রাখতে হবে। এই বইয়ের মধ্যে কিন্তু গর্ত করে পিস্তল লুকানো আছে, তাই খুব সাবধান। এ নাও, বন্দে মাতরম। বন্দে মাতরম। কি রে, তোদের ভয় করছে? সত্যি কথা বলবো, একদম যে করছে না তা না। একটু একটু করছে জানিস, মাঝে মাঝে মনে হচ্ছে যদি ধরা পড়ে যাই। ভয় পাওয়ার আসল কথা কি জানিস? সম্মান বাঁচানো। মেয়েদের এটাই তো সব থেকে বড় জিনিস, বল? শোনো মেয়েরা, আমরা মায়ের জাত। যেমন হাতা খুন্তিও চালাতে জানি, তেমন বন্দুকও চালাতে জানতে হবে। তাই মনে সাহস আনতেই হবে। যাক প্রাণ, তবুও যাবে না এ দেশের মান। হ্যাঁ, সম্ভ্রম যাওয়ার আগে নিজেকে শেষ করে দেব। শেষ হব বলেই তো এ পথে নেমেছি, তবে আর ভয় কিসের? একদম।
দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পরবারোহে। ভুলু, এই ভুলু, এই বাইরের ঘরে বসে তুই কি করছিস? এই বইটি পড়ছি মা। শোন, একটা কথা বলার ছিল তোকে। কি কথা মা, বলো না। নিজের ঘর ছেড়ে এই বাইরের ঘরে বসার আগ্রহটা দিন দিন তোর বেড়েই যাচ্ছে দেখছি। কোনো কারণ আছে এটার? হ্যাঁ মা, অবশ্যই আছে। শুনবে? হ্যাঁ হ্যাঁ, বল বল, কি হয়েছে? তোমার জন্য একটা জামাই দেখেছি। সে রোজ এখান দিয়ে যাতায়াত করে, তাই এক ঝলক দেখার জন্য এখানে বসে থাকি। তাই? তা সে কে, কি করে? কিচ্ছু করে না মা, সেটাই তো দুঃখের। শুধু একবার এ গাছের ডাল, একবার ও গাছের ডাল এই করে, আর এর ওর বাড়ির আম জাম চুরি করে খায়। মানে? ওই যে এসেছে মা, দেখবে? এই যে এদিকে এসো, এই জানলার দিকে এসো। হ্যাঁ, দেখো দেখো। হনুমান! সব সময় ঠাট্টা। বড় হচ্ছ, নিজের মধ্যে একটু গাম্ভীর্য নিয়ে এসো। সব সময় ছ্যাবলামো ভালো লাগে না। তা মা, কি বলতে এসেছিলে? বলছি, তোর কাছে প্রীতি এত আসে কেন রে? কিসের এত গল্প তোদের, যা দরজা বন্ধ করে বলতে হয়? কই, আগে তো এরকম ছিল না। আসে আবার চলেও যায়। একবার জানানোর প্রয়োজন মনে করে না যে মাসিমা আসছি, মাসিমা কেমন আছেন? ঠিক আছে মা, আজ এলে বলে দেব। আসার সময় তোমায় জিজ্ঞাসা করতে কেমন আছেন, আর যাওয়ার সময় বলবে মাসিমা আসছি। তাহলেই তো খুশি। ঠাটিয়ে গালে একটা চড় মারবো। সারাক্ষণ গুজুর গুজুর ফুসুর ফুসুর, আমার সঙ্গে কথা বলার সময় আছে তোর? আচ্ছা আচ্ছা, বেশ, বলো কি বলছো। দেখ ভুলু, তোকে নিয়ে না আমার বড্ড ভয় হয় রে। বিশেষ করে প্রীতির এই তোমার প্রতি প্রীতি জন্মানোর জন্য। জানিস, ওর সঙ্গে স্বদেশীদের যত ভাব। কাল তোর বাবার কাছে পুলিশ ইন্সপেক্টর যোগেন্দ্রগুপ্ত এসেছিলেন। উনি বলছিলেন তোকে একটু সাবধানে রাখতে। মা, কি যে বলো না। তুমি জানো না, প্রীতি আমার ছোটবেলার বন্ধু। আমরা এক স্কুলে পড়েছি। হ্যাঁ, ও আমার থেকে উঁচু ক্লাসে পড়তো, কিন্তু তাতে তো বন্ধুত্ব আটকে থাকে না। ও রাজশাহীতে আইএ পড়তে গেল, আর আমি গেলাম কলকাতায় বেথুন কলেজে। তারপর আইএসসি পরীক্ষার সময় আমি চাটগাঁয়ে চলে এলাম, আর প্রীতি বৃত্তি নিয়ে গেল বেথুনে। আমরা বন্ধু মা। আমার কাছে আমার বন্ধু আসতে পারে না? কি মুশকিল! কিসের মুশকিল কল্পনা? বৌঠান, এক কাপ চা খাওয়ান তো। আমি ততক্ষণ একটু কল্পনার সঙ্গে গল্প করি। ও ঠাকুরপো, হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, বসুন, আমি এক্ষুনি চা করে আনছি। তা কি পড়াশোনা করছো মা? ফাঁকি দিচ্ছ না তো? ফাঁকি দেব কেন? আমি কি ছেলে মানুষ? আচ্ছা, নির্মল সেনের সঙ্গে তোমার জানাশোনা হলো কিভাবে? কে নির্মল সেন? কার কথা বলছেন? আমি তো চিনি না। চেনো না? তাহলে আমিই ভুল করছি বোধহয়। আচ্ছা, তুমি প্রীতিলতাকে চেনো? হ্যাঁ, প্রীতিলতা আমার স্কুলের বন্ধু। আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। মারে, শোন, একটা কথা বলি তোকে। তুই আমার মেয়ের মতো। এই স্বদেশীদের সঙ্গে মেলামেশা করিস না মা, ভীষণ সমস্যায় পড়ে যাবি। দেখুন, আপনার এই সব কথার জন্যই বাড়িতে বকাবকি করছে। আপনি জানেন আমি কলেজে পড়ি, আমি কোনো স্বদেশীদের চিনি না। আচ্ছা, আজ আমি আসি তাহলে। আবার আসবো কেমন? সাবধানে থেকো। ও, তাহলে চা খাওয়াটা কি অছিলা? ও না না না, ভুলে গিয়েছিলাম। অঝিলা কেন হবে? দাঁড়ান, আমি দেখছি চা কত দূর হলো। চুড়ি, শাখা, পলা, আলতা, সিঁদুর সব আছে। নেবে নাকি গো দিদি? নেবে? দেখো না, দেখো পছন্দ করে। কত রকমের চুড়ি এনেছি।
এই ঠাঁঠা রোদে ঘুরতে ঘুরতে আর পারছি না বাপু, এক গ্লাস জল এনে দিতে পারো? হ্যাঁ হ্যাঁ, বসো, আমি আনছি। তুই এখানেও এসে হাজির হয়েছিস? দেখি কেমন চুরি। দেখছো, দেখো দারোগা বাবু, ওবেলা কিন্তু তোমার বাড়ি গিন্নিমাকে শাখা পড়াতে যাব। আর হ্যাঁ, ওই নাড়াচাড়া করতে গিয়ে একটা চুড়ি যদি ভেঙেছো তো গিন্নিমার কাছ থেকে 2 গুণ পয়সা উসুল করব, এই বলে দিলুম। হ্যাঁ। বাবা, বড্ড কথা তো তোর। শোন, অত তোর পাস না। তোদের মতো অনেকেই তলে তলে স্বদেশীদের সাহায্য করছে। দোকানদার, বাজারওয়ালা, মাছওয়ালা, ঘরের বউ ঝিরা। কি ভাবছিস? হ্যাঁ, আমি কিচ্ছু জানি না? তোদের জন্যই তো স্বদেশীগুলোর এত বার বেড়েছে। আচ্ছা, আজ চলি তাহলে, পরে আবার আসবো। এই নাও, এই নাও তোমার জল। পড়ানটা একটু শান্ত হলো। মুখ পড়া মিনসে ইংরেজের দালালটা এখানেও এসে হাজির হয়েছে। দাঁড়াও, কাজ আছে। দিদি, মাস্টারদা এটা তোমায় দিতে বলল, তাড়াতাড়ি সরিয়ে রাখো, কেউ দেখে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, দে, আমার ঘরে রেখে আসি। আর কিছু ইনফরমেশন? নাথিং নাও। ও মা, উনি চলে গেলেন? চা করতে বললেন যে? তোমার প্রেমের দেওর তোমার চা না খেয়ে চলে গেল, দুঃখে প্রাণ আইঠাই করছে। এই চুড়িওয়ালি, তুই চা খাবি? না বাবা, এই গরমে আবার চা, থাকলে শরবত হলে ভালো হতো গো। দাও তো দাও, চাটা আমিই খাই। আর 1 গ্লাস শরবত হবে মা? কেন, ওর জন্য? শুধু জল খা, যা সারা জীবন খেতে হবে। সারা জীবন তো অনেক কিছুই খেতে হয় মা, তবুও তো স্বাদ হয়। আর খর শত্রু বিভীষণ। আমার অনেক কাজ আছে, শরবত গোলার সময় নেই, আমি চললাম। ও মা, চুড়ি নিবা? আলতা পরবা? শাখাও আছে, দেখবা? হ্যাঁ, তোমার ওই দিদিমণিকে দেখাও, কারণ আর কিছুদিন পরেই তো ওনাকে মগ ডালে গিয়ে বসতে হবে, তাই না? কিছু কথা তোর মুখে আছে সত্যি। নির্মলদা, বাড়িতে মা সন্দেহ করছেন। এছাড়া ইন্সপেক্টর যোগেন্দ্রগুপ্ত আসা যাওয়া করছেন। এই ইংরেজ কুকুরগুলো এখানেও হানা দিয়েছে। এদের জন্যই ভারতে স্বাধীনতা আসতে এত দেরি হচ্ছে। কাক কাকের মাংস খায় না, কিন্তু এই চামচেগুলো একটু দ্বিধা হয় না নিজের স্বজাতিকে ইংরেজদের হাতে তুলে দিতে। পয়সার জন্য এরা সব করতে পারে, সব। লোকটা সন্দেহ করছে আমায় নির্মলদা। বাড়িতে কত ডকুমেন্টস আর আর্মস রয়েছে, আমার কিন্তু চিন্তা হচ্ছে। সব সরিয়ে নিয়ে যাবার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, তোকে যে কাজগুলো দেওয়া হয়েছিল তা কতদূর? আমি কলেজের ল্যাবরেটরিটা ব্যবহার করতে পারছি বলে মস্ত সুবিধা হয়েছে। বাড়িতে বসে আমি বিস্ফোরক বানাতে পারছি, অনেক পরিমাণ গান কটন তৈরি করেছি। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। তুই এখন ধৈর্য ধরে থাক, সব ঠিক হবে। একটা বড় অভিযানের পরিকল্পনা করেছেন মাস্টারদা। অস্ত্রাগার মামলায় যেসব বিচারাধীন বন্দী, মানে ওই অনন্ত সিংহ, গণেশ ঘোষ, এইসব নেতাদের বিচারের সময় কোর্টে, জেলে এবং শহরের বিভিন্ন জায়গায় ডিনামাইট পোতা হবে। জেলে আর কোর্টে কিছু আর্মস আর ছোঁড়াও রাখা হবে গোপনে। এই তোর এই গান কটন তখন লাগবে। সেই সময় বিস্ফোরণ ঘটিয়ে বন্দীদের পালানোর রাস্তা করে দেওয়া হবে। আচ্ছা, কাজটা অনেক বড়। এই কদিন সাবধানে থাক।
বুঝলি? কেউ যেন কোনো সন্দেহ না করে। হ্যাঁ, আমি যাই। মাস্টারদার স্বপ্ন আমরা সার্থক করতে পারবো, সার্থক করতে আমাদের হবেই। কুকুরের মুখ থেকে মাংস ছিনিয়ে নিলে জানিস তো কুকুর কেমন পাগল হয়ে যায়? ঠিক সেই রকম হয়ে যাবে। তখন নিজেকে বাঁচাতে পারবি তো? পারবো, পারবো নির্মলদা, আমাদের পারতেই হবে। কে কে ওখানে? আমি দাদা, নমিতা। তা তুই এখানে? কল্পনাদির সঙ্গে একটু কথা ছিল। কি কথা নমিতা? তুমি কতগুলো কেমিক্যাল আনতে বলেছিলে, তা এনেছি। হ্যাঁ, তা এখানে কেন? কল্পনাদি, আমার পেছনে পুলিশ লেগেছে। আমি হয়তো বেশি দিন আর কাজ করতে পারবো না, কারণ কিছুদিন গা ঢাকা না দিলে সব তথ্য ফাঁস হয়ে যাবে। তাই তোমার বাড়ি যাওয়ার পথে দেখলাম তুমি এদিকে আসছো, তাই তোমার পিছু নিলাম। তোমার সঙ্গে মেলামেশাটাও আমাকে একটু কম করতে হবে, তা না হলে সন্দেহের তীর তোমার দিকে আসবে। নির্মলদা, কি বলেন? হ্যাঁ, এতক্ষণ এই বিষয়তেই আলোচনা হচ্ছিল। আমাদের সাবধানে থাকতে হবে, তাই আমাকে আর আর বেশিক্ষণ এখানে দাঁড়ালে চলবে না। ও, তোমরা সাবধানে থেকো, আমি আসি। বেশ বেশ। বন্দে মাতরম। বন্দে মাতরম। কল্পনাদি, দুর্গা দালানের পাশ দিয়ে যেও। পুকুর পাড়ে কয়েকজনকে দেখলাম, তারা চুপচুপ করছে। চিন্তা করিস না নমিতা, আমি ঠিক পৌঁছে যাব। তুই সাবধানে ফিরিস। হ্যাঁ হ্যাঁ, এই ব্যাগটা রাখো। দাঁড়া, ব্যাগটা দিস না। ওই ব্যাগের মধ্যে এই বইগুলো রাখ। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। আর কেমিক্যালগুলো দে। হ্যাঁ, এই নাও এই নাও। আমি আমার ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি। সাবধানে নিও কিন্তু কেমিক্যালগুলো। এ নাও, বন্দে মাতরম। সাবধানে বাড়ি যাস ভাই। এখানে তুমি কি করছো? কেন? সেই কৈফিয়ত আমি আপনাকে দেব কেন? এখানে দাঁড়িয়ে একটু হাওয়া খাওয়া কি অপরাধ? অপরাধ হাওয়া খাওয়ায় নয়, হাওয়া দেওয়ায়। বুঝলাম না। নির্মল এখানে কি করতে এসেছিল? বুঝতেই তো পারছেন, আড়ালে একজন ছেলে আর একজন মেয়ে যখন দেখা করে, তখন তাদের মধ্যে কি কথোপকথন হয়? প্রেম। হ্যাঁ, ওই পরিণতির দিকে। তোমার শেষ পরিণতি কি হবে তুমি সেটা জানো? মানে কি বলতে চাইছেন? আজ তোমাদের কলেজের ল্যাব থেকে দুটো কেমিক্যালের শিশি উধাও হয়ে গেছে, আর তোমাদের কলেজ অ্যাটেন্ডার তা দেখেছে যে কে নিয়েছে। কে নিয়েছে? তুমি। বাজে কথা। কেমিক্যাল নিয়ে আমি কি করব? স্নান করব না রেঁধে খাওয়াবো? বোমা তৈরি করবে, ডিনামাইট তৈরি করবে, গান কাটন বানাবে, কত কি করবে। এসব আপনি কি বলছেন? ভালোই ভালোই স্বীকার করো, না হলে স্বীকার কিভাবে করাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। যা আমি করিনি তা আমি স্বীকার করব কিভাবে? আমার ব্যাগ সার্চ করুন, দেখুন তাতে কিছু পান কিনা। কনস্টেবল, ওর ব্যাগটা একবার দেখো তো। স্যার, ব্যাগের ভেতর বই আছে, কিন্তু ব্যাগের ভিতর কেমিক্যালের গন্ধে ভরপুর। তাহলে নমিতা, বলো এবারে তুমি কি উত্তর দেবে? দেখুন, আমার সঙ্গে ষড়যন্ত্র করবেন না, আমাকে যেতে দিন, আমার পথ ছাড়ুন। তোমাকে তো ছাড়া যাবে না, যখন ধরেছি তখন ছাড়বো কিভাবে? হ্যাঁ, টিকটিকির লেজে যদি আঘাত না করি তাহলে তো টিকটিকির লেজটা খসবে না। কি করছেন? কি করছেন আপনি? আমার শাড়ির আঁচল ধরে টানছেন কেন? আপনি আমার বাবার মতন, এরকম অশালীন আচরণ করতে বাধে না? না, বাধে না। আর বাবার মতো বাবা তো নই।
বাঁচাও 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 বাঁচাও। এখন কাপড়টা টেনে খুলে দিয়েছি, বাকিতে এখনো হাত দিইনি। এবার সত্যি না বললে সেগুলো টেনে খুলে নেব। আমি বলছি আমি বলছি আমি বলছি আমি কেমিক্যালসের বোতল সরিয়েছি আমি, আর ওটা ওটা নির্মলদাকে দিয়েছি, ও নিয়ে চলে গেছে। কেমিক্যাল দিয়ে কি হচ্ছে? আমি জানি না, আমি জানি না, আমি এর থেকে বেশি কিচ্ছু জানি না। ডিনামাইট তৈরি হবে, বোমা তৈরি হবে। উদ্দেশ্য? উদ্দেশ্য কি তা কি তুমি বোঝো না, নাকি জানো না? চট্টগ্রামের এই ডিনামাইট ষড়যন্ত্র আমাকে বানচাল করতেই হবে। শহরের একটি অঞ্চলও যেন তল্লাশি থেকে বাকি না থাকে। মাটি খুঁড়ে হলেও ডিনামাইট আবিষ্কার করতেই হবে। যোগেন্দ্রর এ হেন আচরণে এক কনস্টেবলের চোখে জল এলো। সে নমিতার কাপড়টি তুলে তার দিকে এগিয়ে দিয়ে মাথা নিচু করে বিদায় নিল। নমিতা আজ অনুতপ্ত। আমি কি করলাম, কি করলাম আমি? মা আমায় ক্ষমা কর মা, আমি তোর পথে ফুল বিছাতে পারলাম না মা, কাটা হয়ে রয়ে গেলাম। তাই আজ সরিয়ে রাখতে চাই না। এই মাদুলির মধ্যে যে পটাশিয়াম পাউডার আছে, যা খেলে আমি চির নিঃশব্দের দেশে পৌঁছে যেতে পারবো, আমাকে সেখানে পাঠিয়ে দে মা, আমাকে সেখানে পাঠিয়ে দে। বৈদ্যুতিক তার অনুসরণ করে দেখা গেল শহরের বেশ কিছু ডিনামাইট ছাড়াও জেলে এবং কোর্টরুমেও ছড়ানো রয়েছে বিস্ফোরক। এছাড়াও পাওয়া গেল গান কটন, ছোড়া ও অন্যান্য অস্ত্রশস্ত্র। শুধুমাত্র জনসাধারণ নয়, ইংরেজ কর্তৃপক্ষও এই ষড়যন্ত্রের ব্যাপকতায় হতভম্ব হয়ে যান। এক গভীর রাতে কল্পনার জানলায় টোকা পড়ল। আস্তে আস্তে, কে? কি রে নিবারণ, এত রাতে কি ব্যাপার? কে পাঠালো তোকে? দিদি, মাস্টারদা বলে পাঠালেন যে ডিনামাইট ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। তুমি বাড়ি থেকে বেরোনি, পুলিশ এমনিতেই তোমায় সন্দেহ করছে। সে কি রে, কি করে ফাঁস হলো? একটি ডিনামাইট ওদের চোখে পড়েছিল। মাস্টারদা তোমায় সাবধানে থাকতে বলেছেন। আমি যাই। আর একটা কথা, নমিতা দিয়ে আত্মহত্যা করেছে, তুমি কিন্তু সাবধানে থেকো। সে কি? হাই নিবারণ, শোন শোন, তোকে কে বললো নমিতা মারা গেছে? কেন? গ্রামে তো সবাই জানে। এই জানো না নমিতাদির? নমিতাদির কি? ওর গায়ে কোনো কাপড় ছিল না। ঠিক আছে, তুই যা, আর কারোর চোখে পড়িস না, বুঝলি? আচ্ছা, আসি আসি। নমিতাই কি তাহলে? হায় ঈশ্বর,
না, আমাকে ফুটুদার কাছে যেতে হবে। ঘরের মধ্যে এভাবে বসে থেকে আমার দম বন্ধ হয়ে আসছে। আবার এদিকে মাস্টারদা বাড়ি থেকে বেরোতে বারণ করেছেন। নির্মলদা অনেকটাই সরিয়ে নিয়ে গেছে, শুধু শুধু হাতে পড়ে আছে এই বই কটা। এগুলো যদি সরিয়ে নিয়ে যেতে পারি তাহলে তাহলে ওরা কিছু পাবে না এখান থেকে। না না, আমায় বেরোতে হবে, এখানে বসে থাকলে হবে না। এত রাতে কোথায় যাচ্ছিস কল্পনা? মা, মা তুমি ঘুমাওনি? হ্যাঁ, ঘুমিয়েই ছিলাম। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম। আমার মেয়ে বন্দুক ছুটছে, গান কটন বানাচ্ছে, কেমিক্যাল দিয়ে কত কি কাজ করছে। এটা স্বপ্ন না, দুঃস্বপ্ন মা। আমি তো মা, তাই স্বপ্ন দেখা আমার কাজ। স্বপ্নটা দুঃস্বপ্ন তখনই হবে যখন আমার মেয়ে ধরা পড়ে যাবে। তুমি তুমি সব জানতে মা? আমার নাকের ডগায় কি হচ্ছে আমি সব জানি। আমি হয়তো তোর মতো এত পড়ালেখা জানি না, কিন্তু ভুল ঠিক এটা বিচার করার ক্ষমতা আমার আছে, আর সেই সংস্কারই আমি তোকে দিয়েছি। ও তাহলে তাহলে তুমি আমায় বাধা দেবে না যেতে দেবে? সাবধানে যাও, নিজেকে রক্ষা করো, দেশকে রক্ষা করো, আর আর বেঁচে থেকো। যা ভুলু, যা। সবাই জেগে ওঠার আগে তুই একটা নতুন সকাল নিয়ে আয়। যা মা, মা, আমায় আমায় আশীর্বাদ করো মা। আমি আমি আসি আসি। আয় মা। হে জগদীশ্বর, মেয়েটাকে দেখো। বাহ, তোমাদের অনেক উন্নতি হয়েছে দেখছি, কিন্তু আরো অভ্যাসের প্রয়োজন। রাতের দিকে এখানে এসে প্র্যাকটিস করো। আমার আসার অসুবিধা আছে ফুটুদা। ডিনামাইট ষড়যন্ত্রের পর আমার উপর হোম রেস্টুরেন্টের অর্ডার হয়েছে। রোজ বাড়িতে পুলিশ এসে দেখে যায় আমি আছি কিনা। তার মানে তুমিও সন্দেহভাজনের তালিকায় ঢুকে পড়েছো। আমি তো কবে থেকে পলাতকের তালিকাতেই আছি। আমার মায়ের আশীর্বাদ আছে ফুটুদা। এবার এবার তাড়াতাড়ি একটা অ্যাকশন করতে দিন। মাস্টারদাও বলছিলেন যে এইবার মেয়েদের দিয়েও একটা অ্যাকশন করাতে হবে। খুব শীঘ্রই ব্যবস্থা হবে। যেভাবেই হোক একটা ব্রিটিশ মারলেও তো দেশের ভার একটু হালকা হবে। একটু নয়, অনেকটা ভার হালকা করার ব্যবস্থা হচ্ছে। পাহাড়তড়ি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করা হবে তোমাদের নেতৃত্বে। যে ক্লাবের গেটে লেখা আছে ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড, সেখানে একসঙ্গে অনেক ব্রিটিশ শেষ করবে তোমরা। মাস্টারদা খুব শীঘ্রই ডাকবেন তোমাদের। সত্যি সত্যি ফুটুদা, সত্যি বলছেন? দেশমাতৃকার কাজে লাগবো আমি? এ তো আমার স্বপ্ন। তবে এই স্বপ্ন পূরণে আমিও তোমার সঙ্গে থাকছি।
আমরা বুঝি বাদ যাবো? মাস্টারদা ও বিপ্লবীরা এই গ্রাম ও গ্রাম করে বেড়াচ্ছে। একদিন মনোরঞ্জন নামক এক বিপ্লবী এসে উপস্থিত হল সাবিত্রীর উঠোনে। মা, একটু জল দেবা? বড্ড তেষ্টা লাগছে। আমলো যা, পিপাসা লেগেছে তো মোটে আমার ঘরে কেন বাপু? গ্রামে আর কোনো ঘর নেই? তাহলে মা অন্যের ঘরে যাই। দাঁড়াও বাপু, এই ভর দুপুর বেলায় এসো, শুধু মুখে ফিরে গেলে আবার গেরস্তের অকল্যাণ হবে। মুড়ি বাতাসা দিচ্ছি, একটু জল খেয়ে বিরে হও। এইটা ধরো, মাস্টার দায় পাঠাইছে, 2-4 দিনের জন্য এইখানেই থাকবেন, ব্যবস্থা করতে হবে। এত সৌভাগ্য কি আমার হবে? মাস্টারদাকে বলো সব ব্যবস্থা হয়ে যাবে, কেমন? ওরে শালা, 8 কুড়ির বেটা, ভর দুপুর বেলায় জল দিলুম, এখনো কেমন বসে আছে দেখো। এবার কি ভাত গিলে যাবি? বেরো বেরো এখান থেকে। হ্যাঁ, আমি যাই। শোনো, সুদিনটা কবে? আইস একটু পরেই। ও, তা কতজন? জোনা 5-6 আর একটা মাইয়া আছে। আলাদা আলাদা এসো কিন্তু, একসঙ্গে নয়। আমার মেয়েকে পাঠালে তার সঙ্গে মেয়েটাকে পাঠাবে, বুঝেছো? পরিষ্কার। এই, যাবি না মুড়ো ঝাঁটাটা দিয়ে ঘা খাবি? কমল, ও কমল। হ্যাঁ মা, যাই। কি বলছো মা? জানা মা, ওই গ্রামের ভোলা মুদির দোকান থেকে একটু চাল ডাল আনাজ নিয়ে আয় না। তোমার দাদাকে বলে তো আমার আর লাভ নেই, অদমড় ছেলে, না হোমে না যজ্ঞে, দিন রাত শুধু টো টো করে ঘোরা আর পুকুরে ছিপ নিয়ে বসে থাকা। তাকে দেখতে পেলে একবার শুধিও, তার কখন বাড়ি ফেরার সময় হবে। ঠিক আছে মা, তুমি এত চিন্তা করো না। দাদাকে সবসময় এরকম বলো বলেই ও আর ঘরমুখো হয় না। শেষ পর্যন্ত তুইও কমল? গ্রামের লোকেরা বলে আমি মুখরা ঝগড়াটে, তুইও আমাকে সেই পর্যায়ে ফেলিস? ঠিক আছে ঠিক আছে, আমি মরি তখন বুঝবি তোমার দাদা তোমার জন্য কোন সুপাত্তর নিয়ে আসে, আমিও সঙ্গে গিয়ে দেখব। কেন শুধু শুধু তিলকে তাল করছো? কেন মা, আমার তো স্বভাবই তাই। আর শোনো, আজ বিকেলে তোমায় দেখতে লোক আসবে, সেজে গুজে থেকো। তাদের সামনে আবার ধিঙ্গি ষষ্ঠী হয়ে নেচে বেরিও না, যত সব। কই, আগে জানতাম না তো। কেন, সব কথা কি তোমায় বলে করতে হবে নাকি? আমার ঘাট হয়েছে মা, আমি আসছি। কি কি আনতে হবে বলে দাও। 5 সিকি চাল, 2 পয়সার আলু, 2 মুঠো ডাল আর 1 পোয়া দুধ। তা আমার শ্বশুর বাড়ির লোককে ভাতে ভাত খাওয়াবে মা? তা জানোই যখন মা, তখন না তো মুখ নাড়াও কেন, যাও বিদে হও। শোনো, ওই জোড়া শিবতলার মুখে একটা মেয়ের সঙ্গে দেখা হবে, তাকে সঙ্গে করে নিয়ে এসো। তার হাতে ওই থলেটা দিও, আর দুধটা তুমি নিও, না হলে আবার দুধ পড়ে গড়াগড়ি খাবে কিনা। আর পথে যদি কেউ জিজ্ঞেস করে, বলো সে তোমার দিদি, হঠাৎ বর মরেছে তাই এখানে এসে জুটেছে। কি কথাটা কানে ঢুকলো তো? ঢুকলো মা, কর্ণ দিয়া প্রবেশ করিয়া তার হৃদয়ে পশিল, আকুল করিল পরাণ। মরণ দশা, এটা আবার কি ভাষা? বিদেশি ভাষা মা, বিদেশি। এটা তোমার ঘটে ঢুকবে না।
ভালো আছো? এতদিন পর ভগবানের দর্শন হলো। পেরান দিয়ে এই সাবিত্রী তোমার মান রক্ষা করবে, তুমি দেখো। সে তো আমি জানি দিদি। দিদির আঁচলের তলায় যখন আছি তখন ওসব ভয় আমি পাই না। ভয় যাকে ভয় করে তাকে ভয় পাওয়াবে কে শুনি? যাই হোক, তুমি মুখ হাত পা ধুয়ে নাও, আমি আমি তোমার সেবার ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ, আমার সঙ্গে আরো 5 জন আছে, একটা মেয়েও আছে। ও জানি, মনু আমার সব বলেছে। ও সব তুমি চিন্তা করো না, আমার আমার যথাসাধ্য দিয়ে আমি চেষ্টা করব। তবে হ্যাঁ, একটা কথা, তুমি তো মনুর বাবা, আর বাকিরা সবাই কে কি তা কিন্তু তুমি স্থির করে নিও। পাত্রপক্ষ আর পাত্রী তোমার মেয়ে কমল। সে আর কি করি। স্কুল লাইফের কথা মনে করিয়ে দিলে। এই স্কুল থেকে ছুটির জন্য কতবার যে আমার হেডমাস্টারের কাছে আমার দাদু আর ঠাকুরদাকে মরতে হয়েছে তা ভগবানই জানেন। ও, তোরা সব এসে গেছিস? আয় 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 আয়, দেখিনি তোরা একটু আমার হাতে হাতে সব এগিয়ে দিবি। তা মা, তুমিও এসো, একটু আধটু খুন্তি টুন্তি চালাতে পারো তো নাকি? হ্যাঁ, বন্দুকের সঙ্গে সঙ্গে হাতা খুন্তি চালাতেও শিখিয়েছেন মাস্টারদা। আবার কখনো কখনো ওই খুন্তির ডগা দিয়ে কি করে বুক বিধিয়ে দিতে হয় তাও জানেই প্রীতিলতা। পুলিশ, পুলিশ! পজিশন। Be careful! Surrender all! Don't try to escape! প্রাণ থাকতে তোদের হাতে ধরা দেবো না। বন্দে মাতরম! Fire! মাস্টারদা, বন্দে মাতরম! মাস্টারদা, মাস্টারদা, তুমি পালাও, তুমি পালাও। আজ ছেলেরা সবাই মিল্লা সাবিত্রী আর কমলরে আড়াল করো। মাস্টারদার খবর করো। ইন্সপেক্টর ক্যামেরনের সঙ্গে শুরু হলো গুলি বিনিময়। মাস্টারদার হাতে তৈরি বিপ্লবীদের সামনে ক্যামেরনের বাহিনী মুখ থুবড়ে পড়ল। পুলিশ ইন্সপেক্টরের মাথায় বন্দুক রেখে মাস্টারদার গুলি চালালো। মাস্টারদার গুলিতে নিহত হলো ক্যামেরন। কি করব? বেরোবো নাকি বেরোবো না? কিন্তু বেরোনোর পর যদি পুলিশ দেখতে আসে আমি বাড়ি আছি কিনা, তাহলে তো সোজা জেলে নিয়ে যাবে। নিবারণকে তো আসতে বলেছি, বুঝতে পারছি না যাব না যাব না। প্রীতি তো চলে গেছে পাহাড়তলির গোপন আড্ডায়, সবাই আছে ওখানে। পরবর্তী অভিযানের আলোচনা হবে। দিদি, দিদি, হ্যাঁ এই তৈরি? হ্যাঁ নিবারণ, যাবে তো? মাথায় এই পাগড়িটা ভালো করে বেঁধে নি। হ্যাঁ, তাহলে তাহলে কেউ চিনতে পারবে না। তাড়াতাড়ি চলো। চল যাই। আচ্ছা নিবারণ, তুই যে এত অল্প বয়সে এই পথে এসেছিস, বাড়িতে বাপ মা কিছু বলেন না? না তো, ওনারা তো বলেন সবাই যদি এগিয়ে না আসে তো দেশ স্বাধীন হওয়া খুব মুশকিল। সত্যিই তাই, সবাই ঐক্যবদ্ধ হলে কাজ সহজ হয়। দিদি, আমরা দেশ মাতার সন্তান, ভয় কাকে বলে তা আমরা জানি না। দিদি, তুমি টেকরাকে চিনতে? কে? টেগরা? না রে, কে টেগরা? টেগরা আমার বন্ধু ছিল। আমাদের যে স্বদেশী আছেন, আরে ওই তো লোকনাথ বল, সেই লোকনাথ বলের ভাই হরিগোপাল বল। ছোটবেলা থেকেই সে খুব এক গোয়ার এক রোখা ছিল বলে তাকে ডাকা হতো টাইগার বলে। আদর করে সবাই তাকে বলতো টিগরা। অস্ত্রাগার লুটের পর সবাই যখন জালালাবাদ পাহাড়ে লুকিয়েছিল, তখন বিকেলবেলা ঝরঝরিয়ে বটতলার মসজিদের পাশে
রেল লাইনে একটি রেলগাড়ি এসে থামলো, তাতে ভর্তি ব্রিটিশ সেপাই। লোকনাথদা 8 ভাগে আমাদের স্বদেশীদের ভাগ করে গাছের আড়ালে থাকতে বললেন। টেগরাও ছিল সেই যুদ্ধে। জানো তো, আমাদের 12 জন স্বদেশী মারা পড়ল, তার মধ্যে টেগরা ছিল সবচেয়ে ছোট প্রথম শহীদ। ব্রিটিশ সেপাইও মরেছিল প্রচুর, কিন্তু ওদের বন্দুক আর মেশিন গানের সামনে আমরা আর পারলাম না। টেগরা গুলিতে ঝাঁঝরা হয়ে গেছিল। সেদিনও মায়ের ওপর রাগ করে কিচ্ছুটি খাইনি। মরার আগে লোকনাথদার কাছে জল চেয়েছিল, কিন্তু জল তো কোথাও ছিল না। তাই লোকনাথদা বলল, বিপ্লবীদের অত অল্পে কাতর হতে নেই। দিদি, আমি সেই টেগরার বন্ধু। আমি কিছুতেই আর ভয় পাই না। না, চলো চলো দিদি, পাঁচালি চলো এবার। হ্যাঁ, চল চল তাড়াতাড়ি। দুজনে কথোপকথন করতে করতে ও হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছেন। আজ তাদের সামনে বড় চ্যালেঞ্জ। মাস্টারদা এক বড় দায়িত্ব দিয়েছে তাদের হাতে, যার প্রশিক্ষণ তারা এতদিন নিচ্ছিলেন। আজ তার সময় এসেছে বাস্তবে রূপ দেওয়ার। পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে উপস্থিত হয়েছেন তারা। সেখানে এসেছে অনেক ইংরেজ সদস্য। ক্লাবের বাইরে বোর্ডে লেখা, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড। আজ এখানে ছেলে সেজে এসেছে প্রীতিলতা, কল্পনার মতন আরো অনেক মেয়েরাও। তারা প্লেটে করে পানীয় পরিবেশন করছে, গান বাজছে, আর তাদের মনে গান বাজছে। ইউরোপিয়ান ক্লাবে সেদিন আসার কথা ছিল সুপারিনটেন্ডেন্ট, কিন্তু সেদিন তিনি আসতে পারেননি। তাতে কি, বিপ্লব কখনো একজনের জন্য থেমে থাকবে না। কাণ্ডে না পৌঁছতে পারুক, শাখা প্রশাখাগুলোকে ছেটে দিলেও অনেক সময় গাছ মরে যায়। গান শেষ হওয়ার পরই হঠাৎই খবর এলো যে ইউরোপিয়ান ক্লাবে প্রবেশ করেছে বিপ্লবীরা। তাই তখনই ক্লাব খালি করে দেওয়ার আদেশ জারি হলো। প্রীতিলতা এবং বাকি মেয়েরা ভাবল তাদের হাত থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে তাদের মিশন। প্রীতিলতা ও কল্পনার কোমর থেকে বেরিয়ে এলো বন্দুক। শুরু হলো গুলি চালানো। বাকি মেয়েরা অগ্নিসংযোগ করলো ক্লাবের ভেতরে। কল্পনা লাথি মেরে ফেলে দিল ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড লেখা বোর্ডটি। তারপর তারা যে যার মতন ছুটে পালালো। কল্পনা, কল্পনা, আমরা পেরেছি, আমরা পেরেছি ক্লাবে আগুন ধরিয়ে দিতে। আমরা পেরেছি কল্পনা, আমরা পেরেছি। হ্যাঁ হ্যাঁ প্রীতি, চলো চলো এবার 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 আমাদের পালাতে হবে। এদের হাতে ধরা পড়া চলবে না। আমাদের সামনে আরো বড় মিশন আছে। চলো চলো প্রীতি। হ্যাঁ হ্যাঁ, তুমি ওদিক দিয়ে যাও, আমি এদিক দিয়ে যাচ্ছি। আর কাল মনে আছে তো মাস্টারদা কোথায় দেখা করতে বলেছেন? অবশ্যই অবশ্যই, বন্দে মাতরম, বন্দে মাতরম। কল্পনা মুখে চোখে জল দিয়ে পরিষ্কার হয়ে বনের পথ দিয়ে বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো। হঠাৎই পিছন থেকে এক কনস্টেবল এসে কল্পনার মাথায় এক গুঁতো মারল। মারতেই কল্পনা মাটিতে পড়ে যায় এবং ওর মাথার পাগড়ি খুলে যায়। খুলে যেতেই চুল সামনে এলিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে কনস্টেবল চিৎকার করে বলে ওঠে, কে কোথায় আছো? সবাই এসো, একটা মেয়ে ছেলে সেজেছে, আর একজন ছেলে তাকে ধরে নিয়ে যাচ্ছে। সবাই এসো, সবাই এসো। চারিদিক থেকে কনস্টেবলরা এসে উপস্থিত হয়। কল্পনাকে ধরে নিয়ে যায়, আর এসব দেখে নিবারণ পালায়। নিবারণের হদিশ পায় না পুলিশ। কনস্টেবলরা কল্পনাকে থানায় নিয়ে এসে যোগেন্দ্রের সামনে উপস্থিত করে। এই যে কল্পনা হিরোইন, বাড়ি ছেড়ে কোথায় যাচ্ছিলে? পুলিশ তো একটু আগেই তোমার বাড়ি গিয়ে ঘুরে এলো। তুমি নাকি মিসিং? তো কোথায় যাচ্ছিলে এই পোশাকে? কোথায় আবার যাব? চাটগা ছেড়ে কলকাতায় যাচ্ছিলাম। জানেনই তো আমাদের রায়বাহাদুরের বাড়ি। আপনারা আমায় অযথা সন্দেহ করছেন। হোম রেস্টুরেন্ট অর্ডার দিয়েছেন, এর জন্য বাড়িতে আমার মা, বাবা, আত্মীয় স্বজন সবাই বকাবকি করছেন। আমার খুব অপমানিত লাগছিল, তাই কলকাতা চলে যাচ্ছিলাম। তোমাকে বলেছিলাম বেশি বাড়াবাড়ি করো না। কল্পনা, তোমাকে গ্রেপ্তার করা হলো। কিন্তু কোন কেস সাজাবেন? আমার কাছে তো কোনো অস্ত্র নেই। রাস্তা দিয়ে হাঁটা তো অপরাধ নয়। সে তোমায় ভাবতে হবে না, আর কিছু না হোক 109 ধারা তো হবেই। ভবঘুরে আইন
এই আইনে কল্পনার জেল হলো। পুরুষের পোশাক পরার জন্য ভবঘুরে আইনে কারাবাস। চট্টগ্রামের মানুষের কাছে হাসির খোরাক হলো ইংরেজের পুলিশ। কোর্টে বিচার হলো, বিচারে সাজা হলো, জামিনযোগ্য জেল। কল্পনা জেলের ওয়ার্ডে যেতেই এক বৃদ্ধা সাবিত্রী দেবী এগিয়ে এসে বললেন, ও মেয়ে, ও মেয়ে, শোনো না, ও মেয়ে, এদিকে শোনো না গো। আপনি আমাকে বলছেন? হ্যাঁ মা, বলছি তুমি কি স্বদেশী? হ্যাঁ, আমি স্বদেশী। কিন্তু কেন বলুন তো? শোনো মা, এরা কিন্তু জেলে তোমায় অত্যাচার করতে পারে, টাকার লোভ দেখাতে পারে, তোমাকে তোমাকে ফাঁসির ভয় দেখাতে পারে। তবুও কিন্তু কোনো কথা বলে ফেলো না মা পুলিশের কাছে। একদম মুখ টিপে থাকবে, রাগ কাটবে না, কেমন? না, কোনো কথা বলবো না। কিন্তু আপনি এখানে কেন? কি করেছিলেন মা? সে অনেক কথা মা। ধলঘাটে আমার বাড়ি ছিল। আমি বেদবা মানুষ, একটা ছেলে আর অবিয়েতে একটা মেয়েও ছিল। একদিন মাস্টারদা বলে পাঠালেন আমার বাড়িতে থাকবেন। ভগবানকে আর না করতে পারিনি মা। মাস্টারদা এলেন বেশ কয়েকজন স্বদেশীকে সঙ্গে নিয়ে, লুকিয়ে রইলেন আমার বাড়িতে। আর ওই গন্ধে গন্ধে ওই ক্যামেরন সাহেব এক গাদা পুলিশ নিয়ে এলো। এক গুলিতে মাস্টারদা না ওই ক্যামেরনের একবারে পঞ্চত্ব প্রাপ্তি করে দিলেন। ওই ওই স্বদেশীদের সঙ্গে একটা মেয়েও ছিল গো। সে মেয়ে যে কি যুদ্ধ করলো মা, সে কি বলি তোমায়। হ্যাঁ, ও আমার বন্ধু প্রীতিলতা ওয়াদ্দেদার। তারপর তারপর কি হলো? তারপর আর কি, একজন স্বদেশীর গুলি লাগলো, সে আর বাঁচেনি। এরপর আমাকে আর আমার ছেলে মেয়েকে পুলিশ এখানে নিয়ে এলো। এই আমি হলুম গিয়ে সাবিত্রী বামনি। পাড়ায় সকলে আমায় বলে ঝগড়ুটে, মুখরা। আর সেই আমায় কিনা টাকার লোভ দেখায় গুখেকর বেটারা। আমার মধুসূদনকে কম অত্যাচার করেছে হারামজাদারা। এখন ওকে দিয়ে তেলের ঘানি টানাই গো। কিন্তু তবু আমরা মুখে টু শব্দটি করিনি মা। কিন্তু শুনছি ওই দারোগা যোগেন্দ্রগুপ্ত, ও নাকি টাকার লোভ দেখিয়ে আমার মেয়েটাকে রাজসাক্ষী করেছে। ওই মিনসের মুখে নুড়ো জ্বেলে দিই আমি। ও লাউটো হবে, ও লাউটো, মুখে রক্ত উঠে মরবে। শোনো মা, এখন কথা মনে রাখবা। দুইজনে মিষ্ট ভাষে খনায় আছে বসে, কথা দিয়া কথা লয়, পরাণে বধে শেষে। এই চুপ কর পাগলি, উলের বাড়ি এমন একটা গুঁতো দেবো একেবারে ছেলের কাছে চলে যাবি। কি হয়েছে, এত চিৎকার কেন? সরি স্যার। এই যে কল্পনা, খুব বাঁচিয়েছি তোমাকে। আমাদের সৌভাগ্য যে তোমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পেরেছি। মানে কি বলছেন বলুন তো? কাল প্রীতিলতা 8 জন ছেলে নিয়ে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ করতে গিয়েছিল। মিসেস মুলিভান নিহত হন ও 13 জন আহত হয়। পুলিশের গুলিতে আহত প্রীতি পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেছে। কি বলছেন আপনি? প্রীতিলতা নেই? এবার বুঝেছি, সেই পাহাড়তলি আক্রমণে তুমিও তাহলে ছিলে। আমরা না ধরলে তোমারও একই অবস্থা হতো।
প্রীতিকে ঠিক তোমার মতোই পোশাকে পাওয়া গেছে। তাই তো কাল পুলিশ ভুল করে প্রীতির বদলে তোমাকে তুলে নিয়ে এসেছে, কারণ সে জানতো না যে প্রীতি মরেছে। জানলে হয়তো আজ আরেকটা ক্লাব পুড়তো। বিষ নেই তার কুলোপানা চক্র। আমাকে ছেড়ে দাও, আমাকে বেঁধো না, আমাকে বেঁধে রাখতে পারবে না তোমরা। প্রীতি, প্রীতি তুই কোথায় গেলি? প্রীতি, প্রীতি, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। প্রায় 2 মাস পর কল্পনা দত্ত জামিনে ছাড়া পান চট্টগ্রাম কারাগার থেকে। বেরিয়ে সে চিঠি পেলেন মাস্টারদার। তিনি নির্দেশ দিয়েছেন পলাতক হওয়ার জন্য, কারণ সুবিচারের আশায় বসে থেকে সময় নষ্ট করা বাতুলতা। 1932 সালের সেপ্টেম্বরের পর থেকে শুরু হয় কল্পনা দত্তের পলাতক জীবন। 1933 সালের 16 ফেব্রুয়ারি রাত্রির বেলা গৈরলা গ্রামের বৃদ্ধা ক্ষীরোৎপ্রভা বিশ্বাসের বাড়িতে ওঠেন মাস্টারদার সঙ্গে কল্পনা। তাদের সঙ্গে ছিলেন ব্রজেন সেন, মণি দত্ত, শান্তি চক্রবর্তী ও সুশীল দাশগুপ্ত। আমাদের এই আশ্রয় পুলিশের কাছে প্রকাশ হয়ে গেছে। বেশিক্ষণ এখানে থাকা যাবে না। সবকিছু গুছিয়ে নাও তাড়াতাড়ি, আমরা এক্ষুনি বেরিয়ে যাব। কিন্তু পুলিশ জানতে পারছে কি করে? গাঁয়ের চাষাবুষো মানুষরা বিপ্লবীদের অনুগত, আর তাদের সাহসও অসীম। তারা তো কখনোই বলবে না। শান্তি, সূর্য সেনের মাথার দাম 10,000 টাকা। টাকার লোভে অনেক বুদ্ধিমানী এই কাজ করতে পারে। মাস্টারদা, দিদি ভাই এসেছেন, কিছু বলবেন? বাবা, কিছু আহার্য তৈরি করেছি, না খেয়ে যেতে নেই, একটু খেয়ে যাও। বেশ, কল্পনা ওনাকে একটু সাহায্য করো। বহুদিন পর পাত পেতে খেতে বসেছেন মাস্টারদা। ক্ষীরোদ পাশে বসে হাত পাখাটা দিয়ে একটু হাওয়া করবেন বলে উদ্যত হচ্ছেন, এমন সময় শান্তি ছুটতে ছুটতে এসে বলল, মাস্টারদা, পুলিশ! বাড়া ভাত ফেলে উঠতে নেই বাবা, অমঙ্গল হয়, অমঙ্গল হয়। কিছু করার নেই মা, আমি যে বাড়িতেই পা রাখি অমঙ্গল সে বাড়িতেই ধেয়ে আসে। হ্যাঁ, তোমরা তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, তাড়াতাড়ি। উপায় নেই, একটু যে সেবা করার সুযোগ পেলাম না। আসবো মা, আসবো। যদি বেঁচে থাকি তবে কোনো একদিন নিশ্চয়ই আপনার কাছে আসবো। আজ আমরা যাই। বাড়ির খিড়কির দরজা দিয়ে সকলে বেরিয়ে পড়ে, কিন্তু বাঁশ ঝাড়ের কাছে যেতেই আওয়াজ আসে। কौन है रे? মাস্টারদা, পুলিশ! পালাও, পালাও, তোমরা অন্যদিক দিয়ে পালাও। पकड़ो पकड़ो, अरे सबको पकड़ो, एक भी बच्चा नहीं चला, सबको पकड़ो, पकड़ा। পোষা মারো, ছাড় আমাকে, ছাড়। বন্দে आप पकड़ो। हाँ, कोई नहीं भागेगा। पकड़ो सबको, जाओ पकड़ो। তোদের হাতে ধরা দেবো না। বন্দে মাতরম! এইভাবে অন্ধকারের মধ্যে তুমুল হুটোপাটি শুরু হয়। চিৎকার ও পুলিশের হুইসেলের শব্দ নিস্তব্ধতা ভঙ্গ করে। শুরু হয় মারামারি। से फिसल गया, कितना मुक्के का जोर!
পুলিশ লণ্ঠন নিয়ে এলে দেখা যায় মাস্টারদা ও ব্রজেন সেন পুলিশের হাতে ধরা পড়েছেন। মাস্টারদাকে বাঁচাতে এগিয়ে আসে ব্রজেন, সুশীল ও মণি দত্ত। তারপর সব নিস্তব্ধ। হঠাৎ নিস্তব্ধতা ভঙ্গ করে কল্পনা মণিদা বলে চিৎকার করে ওঠে। মণিদা, মণিদা, মাস্টারদা কোথায়? ধরা পড়েছেন মনে হয়। তুমি কোথায় ছিলে? আমি পালাতে গিয়ে গোয়াল ঘরের পাশের পুকুরে পড়ে গিয়েছিলাম। শুধু নাকটুকু ভাসিয়ে ডুবেছিলাম এতক্ষণ। গোলমাল থামলে বেরিয়ে এলাম। আপনি কোথায় ছিলেন? আমি তো পাহাড়কে ডুবাই পড়ে গিয়েছিলাম, ওখানেই ঝোপের মধ্যে লুকিয়েছিলাম। আমি বরং ফিরে যাই, মাস্টারদের কি হলো দেখি। না না মণিদা, মাস্টারদার নিষেধ আছে। সবাই ধরা পড়লে বিপ্লব স্তব্ধ হয়ে যাবে। যে কজন আছে তাদের নিয়েই চেষ্টা করতে হবে। চলুন এখান থেকে যাওয়া যাক। 18 মে 1933 বঙ্গোপসাগরের তীরে গহিরা গ্রাম। গ্রামের সম্পন্ন গৃহস্থ পূর্ণ তালুকদার তার বাড়িতে সযত্নে আশ্রয় দেন তারকেশ্বর দস্তিদার, সুধীন দাস, মনোরঞ্জন দাশগুপ্ত এবং কল্পনা দত্তকে। গৈরলা গ্রামে মাস্টারদা ধরা পড়েছেন। দলের অন্যরা ছড়িয়ে ছিটিয়ে আত্মগোপন করে আছেন। আমরা 4 জন এসেছি আপনার আশ্রয়। কি বলছেন? আপনাদের এই ঘরে ঠাঁই দিতে পেরেছি, এ তো আমাদের বরাত জোর। আপনারা দেশের জন্য যা করছেন, আমরা তার সিকি ভাগও যদি এই বিপদের দিনে করতে পারি, নিজেদের ধন্য বলে মনে করব। যা প্রয়োজন হবে আমার ভাই প্রসন্নকে বলবেন, কেমন? আমরা পরিবারের সবাই মিলে প্রাণ দিয়ে আপনাদের রক্ষা করব। তবে একটা কথা, গ্রামের আশপাশে ইংরেজদের সেনারা ছাউনি ফেলেছে, তল্লাশিও চালাচ্ছে। আপনাদের একটা অনুরোধ শুধু, আপনারা বাইরে বেরোবেন না যেন। 3 বছর ধইরা আমরা ঘর ছাড়া। কেউ ধরা পড়ছে, কেউ গোপনে চেষ্টা করছে ইংরেজদের উৎখাত করার। আপনাকে মতো মানুষ গ্রামে গঞ্জে আমাদের আশ্রয় দিচ্ছেন, তাই আমরা এখনো লড়াইটা চালাইয়া যাইতে পারতাছি। ভাই, সাধারণ মানুষ সব সময় তোমাদের পাশে আছে। জানো, হাটে বাজারে সকলের মুখে মুখে এখন একটাই কথা, যেদিন সূর্য সেন ধরা পড়েন সেদিন আকাশে সূর্য ওঠেনি। তোমরা তোমরা স্বদেশীয়রা আমাদের গর্ব, আমাদের অহংকার। বাবারা, তোমরা দেশের শত্রু তাড়ানোর জন্য যে কাজে নেমেছ, তাতে তোমাদের বাবা মায়ের, এমনকি দেশের মানুষ সকলের গর্ব হয়। চাঁদ গায়ের এমন কোনো মানুষ নেই যে তোমাদের ঠাঁই দেবে না। শুধু শুধু তোমরা ছেলেরা নও, ওই মেয়েটাও তো বাপ মায়ের ঘর সংসার ছেড়ে তোমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে। বলো মা, তোমরা কালী মায়ের অংশ, অশুভ শক্তি বিনাশ করতে নেমেছ, তোমায় প্রণাম। তবে তোমাদের একটা কথা বলে রাখি বাচ্চা, কিছু দুর্জন আছে যারা টাকার লোভে খবর পাচার করে পুলিশকে। তাদের থেকে সাবধানে থেকো। হ্যাঁ, সাবধানে দেখো। পূর্ণ তালুকদারের বাড়িতে নিরুপদ্রবে বিপ্লবীদের 2 দিন কাটল। দিনের বেলায় তারা ঘরে বসে বোমার মশলা, কার্তুজ প্রস্তুত করেন। রাতের দিকে ঘর থেকে বেরিয়ে স্নান করে খাওয়া সারেন। 2 দিন পর 18 মে গভীর রাতে পুলিশ বাড়িতে হানা দিল। পালাও, পালাও, পালিয়ে যাও, পুলিশের হাতে ধরা দিও না। পালাও, পালাও তোমরা। পালাবার উপায় নেই, পুলিশ বাড়ি ঘিরে ফেলেছে।
চলো ঘরে ঢুকা দরজা বন্ধ কইরা জানালা দিয়া গুলি চালাইতে হইব। চলো। আত্মসমর্পণ করো, তোমাদের পালানোর কোনো উপায় নেই। পুলিশ চারিদিকে ঘিরে রেখেছে। আবারও বলছি, আত্মসমর্পণ করো। প্রাণ থাকতে কখনো নয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ফুটুদা, ফুটুদা, এটা ঠিক হচ্ছে না। আমাদের জন্য নিরীহ প্রাণগুলো নষ্ট হচ্ছে। না না, আত্মসমর্পণ না করলে আরো আরো জীবন চলে যাবে। আমরা আমরা আত্মসমর্পণ করছি। বন্দে মাতরম, বন্দে মাতরম। একজন মেয়ে হয় তোমার এত সাহস? কল্পনাকে এই জোরে থাপ্পড় মারা বন্দে মাতরম। পাঞ্জাব ও হরিয়ানার পুলিশ সহ্য করতে পারল না। তারা সঙ্গে সঙ্গে ছুটে এসে সুবেদারের সামনে চড়াও হয়ে বলল, और एक बार हाथ उठा के तो देखो, तुझे जमीन पे काट देंगे। ठीक है ठीक है ठीक है ठीक है, जाओ तुम लोग, जाओ जाओ जाओ। বন্দে মাতরম। সুবেদার ভয়ে পিছিয়ে যায় এবং পাঞ্জাব ও হরিয়ানা পুলিশ কল্পনাকে স্যালুট করে। ভারত মাতার জয়, ভারত মাতার জয়, ভারত মাতার জয়। শুরু হলো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সেকেন্ড সাপ্লিমেন্টারি কেস। রাজদ্রোহ, ষড়যন্ত্র, বিস্ফোরক আইন, অস্ত্র আইন, হত্যা প্রভৃতি অভিযোগে অভিযুক্ত হলেন মাস্টারদা সূর্য সেন, তারকেশ্বর দস্তিদার এবং কল্পনা দত্ত। মামলার রায়ে সূর্য সেন ও তারকেশ্বর দস্তিদারের ফাঁসি এবং কল্পনা দত্তর যাবজ্জীবন দ্বীপান্তরের আদেশ হল। স্পেশাল ট্রাইব্যুনাল জজ বললেন, মেয়ে বলে এবং বয়স কম বলেই কল্পনা দত্তকে প্রাণদণ্ডে দণ্ডিত করা গেল না। বিচার চলাকালীন কাঠগড়ায় দাঁড়িয়ে ফুটুদা ওরফে তারকেশ্বর কল্পনাকে বলেছিলেন, কল্পনা, তোমাকে আমার খুব ভালো লাগে। আচ্ছা, আমি যদি ফিরে আসি, আমার জন্য তুমি অপেক্ষা করবে? হ্যাঁ, করব ফুটুদা। কল্পনা মুখে বলতে পারেননি যে সেই শান্ত স্বভাবের ডাকাবুকো মানুষটাকে তো কবে থেকেই সেই হৃদয়ে ঠাঁই দিয়েছিলেন। তার জন্য অপেক্ষা করেই থাকবেন তিনি। কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। 1934 সালে 12ই জানুয়ারি রাত 12টায় চট্টগ্রাম জেলে মাস্টারদা সূর্য সেন ও তারকেশ্বর দস্তিদারকে ফাঁসি দেওয়া হয়। দলের ছোট বিপ্লবী সদস্যরা যারা ধরা পড়েনি, তারা মরিয়া হয়ে উঠেছিল যে বিশ্বাসঘাতকের জন্য মাস্টারদা ধরা পড়েছিলেন তাকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে। কিছু অল্প বয়সী ছেলে আজ মালকোচা ধুতি পরে খালি গায়ে রাস্তার পাশের বটগাছের আড়ালে লুকিয়ে আছে। সাইকেল চালিয়ে নেত্রসেন রোজকার পথ দিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। আসছে আসছে, সবাই সাবধান। হ্যাঁ, সাইকেলের ঘন্টির আওয়াজ হচ্ছে। চুপ। আজ নেত্রসেনের শেষ দিন। বন্দে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। চল পালা, চল পালা। সূর্য সেনের ফাঁসির 10 দিন আগে 2রা জানুয়ারি তারা গৈরলা গ্রামের নেত্রসেনকে হত্যা করে। নেত্রসেনই মাস্টারদার অবস্থান পুলিশকে জানিয়ে দিয়েছিল। চাট গায়ের সন্ত্রাসবাদী অধ্যায়ের
এখানেই শেষ হয়। রাজশাহী ও হিজলি জেলে 6 বছর কাটালেন কল্পনা। দেশ জুড়ে শুরু হলো আন্দোলন। উদ্দেশ্য আন্দামানের রাজনৈতিক বন্দীদের ফিরিয়ে আনা, বিনা বিচারে বন্দীদের মুক্তি দেওয়া এবং অস্ত্রাগার লুণ্ঠনের বন্দীদের কারামুক্তি। রবীন্দ্রনাথ ঠাকুর ও দীনবন্ধু এন্ড্রোজ দেখা করলেন গভর্নরের সঙ্গে কল্পনার জেল মুক্তির জন্য। অবশেষে 1939 সালের 1 মে মুক্ত হলেন ভারতের স্বাধীনতা যুদ্ধের অগ্নিকন্যা কল্পনা দত্ত। জেল থেকে বেরিয়ে এসে কল্পনা মাটিতে মাথা ঠেকিয়ে দেশ মাতাকে প্রণাম করলেন। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আজকের মতো গল্পের দর্পণের সময় শেষ। আগামী পর্বে নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে শনিবার রাত 10টায়। ততক্ষণের জন্য একটু বিরতি। নানা স্বাদের নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করুন। বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই লাইক আর কমেন্টস দিতে কিন্তু ভুলবেন না।